আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না বলে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য। ভোটে যারাই ক্ষমতায় আসুক একসাথে কাজ করার ঘোষণা। তুষার ঝড়ের দুদিন পরও নিউ ইয়র্কের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। আগামী 2 সপ্তাহ তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকার পূর্বাভাস। এবং ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 5 জন নিহত। নির্বাচনী জনসভায় যাওয়ার পথে জরুরি অবতরণের সময় দুর্ঘটনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, তারা জনগণের পক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। যে সরকারি ক্ষমতায় আসুক যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত। লায়লা নওশিনের রিপোর্ট। পূর্ব নির্ধারিত বৈঠকের অংশ হিসেবে বুধবার সকাল 12:15টায় 3 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ভবনে আসেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। সিইসির সঙ্গে প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে ব্রেন্ট ক্রিস্টেনসন সাংবাদিকদের জানান বৈঠকে ফলপ্রসূ আলোচনার কথা। আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে না, বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে বলে জানান তিনি। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক উৎসাহ কাজ করছে। মার্কিন সরকার কোনো দলের পক্ষ নিচ্ছে না, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে। বাংলাদেশের ভোটের বিষয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে। আশা করি উৎসবমুখর ও সফল নির্বাচন হবে। যেই সরকারই আসুক না কেন যুক্তরাষ্ট্র তাদের সাথে থাকবে। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান পোস্টাল ব্যালট, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ও আইন শৃঙ্খলা নিয়েও আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে না, তবে স্বতন্ত্রভাবে দেশের 4টি স্থান থেকে পর্যবেক্ষণ করবে দূতাবাস। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কী, এবং আপনাদের ওনারা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেসের আপনার সিনেটে বোধহয় রিপোর্ট করবেন। মার্কিন দূতাবাসের এই দলে আরও ছিলেন রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মুর ও ফিরোজ আহমেদ। আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতেছি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শেষ মুহূর্তে চলছে প্রবাসীদের ব্যালট পেপারে ভোট দেওয়ার ব্যস্ততা। ফ্রান্স প্রবাসীরা প্রথমবারের মতো ভোটাধিকার পেয়ে আবেগ আপ্লুত। দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করছেন তারা। ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম জানাচ্ছেন বিস্তারিত। আমি এখন রয়েছি ফ্রান্সের অভিবাসী অধ্যুষিত এলাকা ওভারভিলিয়েতে। তা আমার পিছনে যে পোস্ট অফিসটি রয়েছে সেখানে আজকে এই বাংলাদেশি যারা রয়েছেন আমার সাথে দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশিরা সবাই আজকে এখানে পোস্ট অফিসে তাদের ভোট দিয়ে তাদের ব্যালটটি জমা করেছেন। আমার কাছে খুব আনন্দ মনে হচ্ছে। আমি দীর্ঘ 22 বছর ধরে ফ্রান্সে, 22 বছর পরে আমি ফ্রান্সের মাটিতে আজকে ভোট দিতে পারলাম। আমি গর্ব মনে করি আমার জন্য। আসলে আমার অনেক ভালো লাগতেছে। আমি প্রায় 26 বছর থেকে দেশের বাইরে, আমার কিন্তু প্রথম ভোট এইটা। পোস্ট অফিস যে কথাটি বললো, আজকে কয়েকশো বাংলাদেশি এই পোস্ট অফিসে তাদের ব্যালট পেপার ভোট দেওয়ার পরে জমা দিয়েছে। এই ভোটের সুযোগটা হয়েছে যে বর্তমান সরকারের কারণে, যে সরকার বর্তমান আছে এটার কারণে হয়েছে। আর আমার মনে হয় যতদূর হা ভোটের প্রচারণটা আরেকটু বেশি হওয়া দরকার। ব্যস্ততার কারণে যে সকল প্রবাসীরা সময় পাননি তারা ব্যালটের চিঠি রিসিভ করে পোস্ট অফিসের সামনেই পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশন অ্যাক্টিভেট করে ভোট দিয়ে সাথে সাথেই চিঠি জমা দিচ্ছেন।
আই ফিল হ্যাপি, আমার অনেক ভালো লাগতেছে যে আমি নিজে বিদেশের মাটিতে আমি ভোট দিতে পারতেছি। আমাদের 24-এর যে অভ্যুত্থান হয়েছে সেইটার হচ্ছে ফসল যে আমরা এখন প্রবাসীরা ভোট দিতে পারতেছি, এটা অনেক মানে একটা ভালো লাগার বিষয় আমাদের। আমাদের গণতান্ত্রিক যে অধিকারটা আমরা নিজেই 17 বছর পরে আমরা নিজে বাস্তবায়ন করতে পারছি, দিতে পারছি, এটা আমাদের অনেক ভালো লাগতেছে। এটা আমাদের আমরা আজকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে আমরা ভোট প্রদান করছি, পোস্টাল ভোট। এইখানেও আমরা লেটার বক্সে আমাদের ভোট প্রদান এইটা আমরা এইমাত্র করেছি আনুষ্ঠানিকভাবে। আমরা দেশকে ভালোবাসি, দেশকে আমরা দিয়েই আসছি এবং দেশের যারা নেতা আছে, সরকার আছে, তাদের কাছ থেকে আমাদের একটাই প্রত্যাশা, দেশটা ভালো চলুক। দুর্নীতির বিরুদ্ধে আপনাদেরকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। এখানে যে বাংলাদেশিরা যে কথাটি বলছেন সেটি হচ্ছে তারা চান আগামীতে সুন্দর একটি বাংলাদেশ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এবং প্রবাস থেকে এই রেমিটেন্স যোদ্ধাদের সেটি প্রত্যাশা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ের দুদিন পরও নিউ ইয়র্কে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত রয়েছে। শহরের সড়কগুলোতে এখনও অনেক তুষার জমে আছে। গণপরিবহন ও ব্যক্তিগত যান চলাচল খুবই কম। অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ওয়ার্ক ফ্রম হোম করছেন অনেক প্রতিষ্ঠানের কর্মীরা। অনেক যানবাহন তুষারে ঢেকে আছে। নগর সচল করতে নিরলসভাবে কাজ করছেন সিটি কর্মীরা। আগামী 2 সপ্তাহ তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ওই সময় আবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শীতের কারণে জ্যামাইকা ও জ্যাকসন হাইটস সহ নিউ ইয়র্কের বাঙালি পাড়ায় বাংলাদেশিদের আনাগোনাও কমেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। তুষার ঝড় শেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেটের জনজীবন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। অফিস আদালতও খুলেছে। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। ফার্ন নামের শীতকালীন ঝড়ে বিপর্যস্ত নিউ জার্সি স্টেটের জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। সোমবার স্টেট ইমার্জেন্সি প্রত্যাহার শেষে মঙ্গলবার সকাল থেকেই প্রাণ চাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনপদে। স্টেটে কিছু স্কুল বন্ধ থাকলেও অধিকাংশ স্কুলে দেরিতে হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্যে মুখরিত হয়েছে ক্যাম্পাস। মঙ্গলবার আটলান্টিক সিটির স্কুলগুলো দেরিতে শিক্ষা কার্যক্রম শুরু করেছিল। বুধবারও দেরিতে স্কুল শুরু হবে। স্টকটন বিশ্ববিদ্যালয় মঙ্গলবার বন্ধ ছিল, বুধবার থেকে যথারীতি খোলা থাকবে। অফিস আদালতেও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট ও নগর কর্তৃপক্ষের অফিস কার্যক্রম কিছুটা দেরিতে শুরু হয়েছিল। অফিসে উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের চেয়ে কম। আগামী বুধবার থেকে উপস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। রাস্তায় গাড়ি চলাচল অনেক বেড়েছে, তবে রাস্তার দুপাশে বরফের স্তূপ জমে রয়েছে। পাবলিক ওয়ার্কসের কর্মীরা কাজ করে যাচ্ছেন সেসব বরফের স্তূপ সরাতে। আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো আবারও জমজমাট হতে শুরু করেছে। এসব ক্যাসিনোতে কর্মীদের কাজে উপস্থিতি ছিল বেশ সন্তোষজনক। এছাড়া যারা উবার, লিফট, ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারাও গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। স্টোরগুলোতেও বিক্রি বাট্টা চলছে। আবহাওয়া দপ্তর কর্তৃক আগামী বুধবার সকাল পর্যন্ত তীব্র ঠান্ডার পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে হাইপোথার্মিয়া ও ফ্রস্টবাইট সহ বিভিন্ন শীতজনিত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। মরার উপর খাড়ার ঘাইয়ের মতো আগামী 30 জানুয়ারি শুক্রবার থেকে আরও একটি শীতকালীন ঝড়ের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সবাই এখন প্রতীক্ষায় আছেন একটি রৌদ্রকরজ্জ্বল উষ্ণ দিনের জন্য। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। ভারতের মহারাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল 9:15 রাজ্যের বরামতি জেলায় ওই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বিমান দুর্ঘটনায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান অজিত পাওয়ার ছাড়াও আরও 4 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বিমানের পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা ANI জানায়, মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। 66 বছর বয়সী অজিত পাওয়ার বরামতিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এখন চরমে। সৌদি আরব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর জন্য তার কোনো সীমানাই ব্যবহার করতে দেবে না।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে সর্বাধুনিক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যুদ্ধজাহাজ। বিশ্ব রাজনীতির এমন ঘটনাই তুলে ধরছেন মুশরাত শৈলী। মধ্যপ্রাচ্যের আকাশে সতর্ক সংকেত বাজল। সৌদি আরব জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর জন্য তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এক ফোনালাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই খবর নিশ্চিত করেছে। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে সৌদি যুবরাজ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার উপর গুরুত্ব দেন। তিনি জানান, মতপার্থক্য ও সংকট নিরসনের সংলাপের মাধ্যমে সমাধানের যে কোনো উদ্যোগকে রিয়াদ সমর্থন করে। সৌদি আরবের এই ঘোষণার আগেই সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের অবস্থান নেয়। এই কূটনৈতিক উত্তেজনার পেছনে রয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভ দমনে সহিংস অভিযানে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমান বাহিনী রণতরীটি ওই অঞ্চলে পাঠিয়েছেন। এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট আবারও ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। আইওয়াই দেওয়া এক ভাষণে তিনি বলেন, আরও একটি বড় নৌ আর্মাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন শেষ পর্যন্ত এটি ব্যবহার করতে হবে না। ২০২৫ সালের জুনে ইসরায়েল ইরানের উপর বড় ধরনের হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র ১২ দিনের সংঘাতে অংশ নিয়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা বোমা হামলা করেন। ওই সংঘাতের পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে। মুস্তাদ শৈলী, চ্যানেল আই। হঠাৎ করেই বিশ্ববাজারে নিম্নমুখী ডলারের দাম। বিশ্ব বাণিজ্যের প্রধান এই মুদ্রা ৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বিশ্ববাজারে দরপতন হলেও বাংলাদেশের বাজারে ডলার স্থিতিশীল। পান্না আক্তারের রিপোর্ট। বিশ্ব অর্থনীতির মঞ্চে একই সঙ্গে ঘটছে দুই বড় ঘটনা। ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি সোনার দাম $৫,০০০ ছাড়িয়েছে। ঠিক একই সময়ে বিশ্বের প্রধান ৬টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলার নেমে এসেছে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। একদিকে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে বিনিয়োগকারীদের ছুটে যাওয়া, অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা দুর্বল হয়ে পড়া, এই দুই ঘটনা মিলে ইঙ্গিত দিচ্ছে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। বিশ্ব বাণিজ্যের প্রধান মুদ্রা হওয়ায় ডলার যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র। তবে ফেডারেল রিজার্ভের সুদ হার কমার সম্ভাবনা, শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তা, নীতি নির্ধারণের অস্থিরতা ও বাড়তে থাকা রাজস্ব ঘাটতির কারণে বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে। এতে ডলার বিক্রি আরও বেড়েছে। ডলারের দরপতন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে উদ্বিগ্ন নন। তার মতে ডলার এখনও ভালো অবস্থানে আছে, কিন্তু তার এমন মন্তব্যের পরেই ডলার ইন্ডেক্স নেমে আসে ৯৫.৫৬৬, যা ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। নিউ ইয়র্কের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বৈদেশিক মুদ্রা গবেষণা বিভাগের প্রধান স্টিভেন ইংল্যান্ডার বলেন, বৈদেশিক মুদ্রা বাজারে বিনিয়োগকারীরা সবসময় এমন একটি প্রবণতা খোঁজেন যার পেছনে ভর করে লাভ করা যায়। সাধারণভাবে কোনো মুদ্রার দাম হঠাৎ বড় ওঠানামা হলে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে, কিন্তু প্রেসিডেন্ট যদি সেই পরিস্থিতিতে উদাসীন থাকে বা দুর্বল মুদ্রাকে পরোক্ষভাবে সমর্থন দেন, তাহলে ডলার বিক্রি আরও বেড়ে যায় এবং বিক্রেতারাও আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেন। এদিকে ২০২৫ সালে বিশ্ব বাজারে ডলারের বড় ধরনের দরপতন হয়েছে। ৯% বেশি দরপতন হয়েছে মুদ্রার। কিন্তু বাংলাদেশের বাজারে দীর্ঘদিন ধরেই ডলারের মান স্থিতিশীল। বিশ্ব বাজারে এই পতনের প্রভাব দেশের বাজারে পড়ছে না। দেশের বাজারে ডলারের মান অনেক দিন ধরেই ১২২ টাকায় স্থিতিশীল। পান্না আক্তার, চ্যানেল আই।
আগামী দিনের শ্রমবাজারে এআই ও রোবট প্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি আরবের রিয়াদে দুদিনের তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট সম্মেলন হয়েছে। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে 100-র বেশি প্রতিনিধি ও 10,000 কোম্পানির পলিসি মেকার অংশ নেন। সম্মেলনে 50-টির বেশি সেশনে বৈশ্বিক ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা পূরণে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের বিষয় অবহিত করেন। তিনি জানান, সৌদি আরবের সাথে দক্ষতা যাচাই কর্মসূচি চুক্তি অনুসারে বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে 60,000 কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সার্টিফিকেট দিচ্ছে। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি সংবাদকর্মীদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের 2026-27 সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। নতুন সভাপতি হয়েছেন ব্যারিস্টার তারেক চৌধুরী আর সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হোসেন। যুক্তরাজ্যের লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক এমদাদ। 1993 সালে 15 জুন লন্ডনের টাওয়ার হ্যামলেটসে প্রতিষ্ঠিত হয় লন্ডন বাংলা প্রেস ক্লাব। এটি যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি মিডিয়া ব্যক্তিদের জন্য শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে কাজ করে এবং বাংলাদেশি সাংবাদিকদের পক্ষে কণ্ঠস্বর প্রদান করা ছাড়াও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। নির্বাচনকে কেন্দ্র করে লন্ডন ছাড়াও নর্থ ইংল্যান্ড, বার্মিংহাম সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রেস ক্লাবের মেম্বাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। অনুষ্ঠিত দ্বিবার্ষিক সভায় ক্লাবের বিদায়ী সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বিগত বছরের রিপোর্ট পেশ ও ক্লাবের সাধারণ সদস্যরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। পরে বিশিষ্ট সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রথম বাংলাদেশি ব্রিটিশ জজ বেলায়েত হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক ও ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন ইকুয়ের জেনারেল সেক্রেটারি সিরাজুল বাসির চৌধুরী। তাদের নেতৃত্বে কাজ করে একটি শক্তিশালী নির্বাচনী টিম। সংগঠনের 335 সদস্যের মধ্যে 325 জন ভোট প্রদান করে। তারেক আকরাম শাহনাজ টিম থেকে 8 জন, সাইম সালে হান্নান টিম থেকে 6 জন সদস্য এবং সহসভাপতি পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হোসেন ও ট্রেজারার মোহাম্মদ আব্দুল হান্নান ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হয়ে খুবই ভালো লাগতেছে, আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আমাদের পুরো প্রেস ক্লাবের দায়িত্ব আমাদের উপরে পড়েছে। আমরা সকলকে নিয়ে কাজ করব। ভার আমার উপর এসে পড়েছে, সেটা আমি গত 14 বছর একজন সদস্য হিসেবে যতটুকু উপভোগ করেছি এর চেয়ে এখন আমি বেশি চাপ উপভোগ করছি। আমি চাই আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন তারা আমার পাশে থাকবেন। আপনারা যে গুরু দায়িত্ব দিয়েছেন বিশেষ করে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য, সেটি আগামী 2 বছর আমি সঠিকভাবে পালন করে যাব। এবং আপনারা জানেন আমরা 2টি অ্যালায়েন্সে নির্বাচন করে থাকি, কিন্তু যখনই নির্বাচন শেষ হওয়ার পর থেকে আমরা সবাই এক হয়ে যাই। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সরকারদলীয় সংসদ সদস্য আফসানা বেগম, আইএনটিভি ডাইরেক্টর, এনটিভি সিও, চ্যানেল এস সিও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। So I'm here at the London Bangla Press Club BGM. It takes place every 2 years. And it's been a really beautiful ceremony. It's been a beautiful award ceremony as well for the first time. And I want to congratulate all the winners and all the outgoing committee as well. They've done an immensely hard job of bringing everyone together. Scotland থেকে মানুষ আইসন, Portsmouth থেকে মেম্বার হল, Northampton, Newcastle, অনেক জায়গা থেকে E-Press Club ওর মেম্বার হল আইসন আজকে। So E-Press Club is growing, it's getting bigger. আর ইনো মাঝে অনেকগুলা এক্সপিরিয়েন্স আছে যেটা আমরা কমিউনিটিরে সাহায্য করে, আমরা স্টোরিগুলা টোল্ড করা ইন দ্য কমিউনিটি। এ উপলক্ষে ইস্ট লন্ডনের ইমপ্রেস ভেন্যু সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়। যুক্তরাজ্যের লন্ডন থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। সংবাদের শেষ ভাগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না বলে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য। ভোটে যারাই ক্ষমতায় আসুক একসাথে কাজ করার ঘোষণা। তুষার ঝড়ের 2 দিন পরও নিউ ইয়র্কের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। আগামী 2 সপ্তাহ তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকার পূর্বাভাস। এবং ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 5 জন নিহত। নির্বাচনী জনসভায় যাওয়ার পথে জরুরি অবতরণের সময় দুর্ঘটনা।
প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।